আপনি নিজের কাজগুলো এইভাবে কষ্ট করে করেন না? হ্যাঁ। কষ্ট হয় না বোন আপনার? না, কোনো কষ্ট হয় না। আপনি ওঠেন এবার, খাটে করতে পারবেন? হ্যাঁ, উঠতে পারি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বকালে বিভিন্ন সময়ে বৈদেশিক শাসন ও শোষণের আলোকে শিক্ষক ছাত্রকে এদেশের অর্থনৈতিক পঞ্চায়েততার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। বৈদেশিক শাসক গোষ্ঠীর বিমানতা সুলভ আচরণের ফলে বাংলাদেশের জনগণ নিজেদের বেঁচে থাকার তাগিদে ব্যস্ত ছিল। অর্থনৈতিক সমৃদ্ধির পরিকল্পনা বা উদ্যোগে গ্রহণের চেষ্টা করতে ব্যর্থ ছিল অধিকাংশ জনগণ। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই 190 বছর চলা সফল এবং বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশে পরিণত ছিল। এই দীর্ঘ সময় ব্রিটিশরা এদেশে কোনো শিল্প কারখানা না গড়ে কেবল এদেশকে তাদের শিল্পের কাঁচামাল ও শিল্পজাত বাজার পরিণত করে রাখে। ব্রিটিশ শাসনের অবসানের পর সুদীর্ঘ 24 বছর যাবৎ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিমতা সুলভ আচরণ ও অসম বন্টন নীতি ফলে বঞ্চিত ও শোষিত বাংলাদেশের অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ও অনগ্রসর হয়ে থেকে যায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত আয়োজন জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা প্রত্যন্ত অঞ্চলে যে যারা দেশের অসহায় নারী আছে, নির্যাতিত নারী আছে, সমাজে অবহেলিত নারী আছে, তাদের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। তেমনি আজ আমরা আসছি ময়মনসিংহ স্মৃতির কাছে। স্মৃতি ছোটবেলায় মার গর্ভ থেকে দুটি পা হারিয়েছে এবং দুটি পা ছাড়াই সে ধীরে ধীরে কিভাবে বেড়ে উঠলো আর কিভাবে তার এই জীবনটা সামনে এগিয়ে যাচ্ছে, সেই গল্পগুলো আজ আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনি একটু জোরে কথা বলবেন। কি নাম? আবেদাঞ্জুম স্মৃতি। পুরো নাম কি? আবেদাঞ্জুম স্মৃতি। আচ্ছা আচ্ছা। তো আপু, আমরা শুরুতে জানতে চাইবো আপনার পরিবারে আপনার সদস্য কতজন মোট? আমরা ভাই বোন 5 জন আর সদস্য 7 জন। সদস্য 7 জন, হ্যাঁ। ভাই বোন আর হচ্ছে মা আর ভাবি ভাইয়া। আচ্ছা, তো সবার বড় কে? আমার ভাইয়া। ভাইয়া। আপনি? আমি সবার ছোট। সবার ছোট ভাই বোনের মধ্যে? হ্যাঁ, সবার। আচ্ছা আচ্ছা। তো আপনার ভাইয়াদের নামগুলো একটু বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। তাহলে বলুন, আপনার বড় ভাইয়ার নাম কি? আমার বড় ভাইয়ের নাম ফখরুল ইসলাম আর বড় আপুর নাম পারুল আক্তার আর মেজো ভাইয়ের নাম মঞ্জুরুল ইসলাম আর মেজো আপুর নাম রিমা আক্তার। আমার নাম আবেদাঞ্জুম স্মৃতি। আচ্ছা আচ্ছা। আপনার ভাইয়ারা কি করে, পেশায় কি করে তারা? আমার বড় ভাইয়া অনেক কৃষিকাজ করে আর মেজো ভাইয়া সুইটার চাকরি করে। কোথায় চাকরি করে? কোথায়? মাওনা। আর বাকি ভাইয়াগুলো? আর ভাইয়া নাই। আর ভাইয়া না? আচ্ছা, আর বোন? আচ্ছা, সরি। তো যাই হোক, তো স্মৃতি আপু, আপনি মার গর্ভ থেকেই দুটি পা হারিয়েছেন এবং এভাবেই জন্মগ্রহণ করেছেন, এটাই তো বলেছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনার শুরু থেকে আমরা শুনতে চাইব, যখন আপনি ছোটবেলায় মার গর্ভ থেকে দুটি পা হারিয়ে, মানে দুটি পা ছাড়াই আপনি পৃথিবীতে আসছেন। আমি আম্মুর কাছে শুনছি আমার 3 বছর বয়সে মাটিতে ছাড়ছে। যখন আপনার 3 বছর বয়স, হ্যাঁ। তখন মাটিতে ছেড়েছে, এটাই তো নাকি? হ্যাঁ। মানে আমি বলতে চাচ্ছি, যেহেতু আপনার দুটি পা নেই, ছোট বাচ্চারা তো অনেক সময় হাবুল কেড়ে কেড়ে হাঁটে বা অনেক সময় দুষ্টামি ফাজলামি করে, তো আপনি তো সেগুলো করতে পারেননি। না। সেটাই তো, আপনার ছোটবেলার কথা তো মনে থাকার কথা না, ঠিক আছে। তো যাই হোক, তো স্মৃতি, আপনি তো একজন শারীরিক প্রতিবন্ধী। হ্যাঁ। আচ্ছা, আপনি কি প্রতিবন্ধী কোনো ভাতা পান আপনার এই গ্রাম থেকে? হ্যাঁ, পাই। আপনার কি কোনো কার্ড আছে?
কার্ড আছে? কার্ড নাই, কিন্তু একটা বই আছে, মানে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা, ওইটাই প্রতিবন্ধী কার্ড বলে। ওটাকে প্রতিবন্ধী কার্ড বলে। আচ্ছা, যাই হোক, কত টাকা পান? বেশি না, মানে বছরে বা 6 মাসে 1500 বা 2000 এরকম পাই, কিন্তু 1-1.5 বছর ধরে আমি টাকা পাইতেছি না। যখন বিকাশ বিকাশ বলতে বলছে তখন থেকে মানে টাকা পাই না। টাকা পান না? হ্যাঁ। তো টাকা পান না কারণ কি? আপনি কি আপনাদের তো আপনার টাকাটা তো বড় অফিস থেকে আসে, তাই না? হ্যাঁ, ওখানে কি আপনি যোগাযোগ করেছিলেন? অনেকবার করছি, মানে পরে সমস্যা হয়েছিল, একটা ফর্ম পূরণ করতে বলছে, ওই ফর্মটা পূরণ করছি, কিন্তু তারপরও পাইতেছি না। তারপরও পাচ্ছেন না? না। তো এই বিষয়টা আপনি কি কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি, মেম্বার জানাইছি, ওরা বলছে যাতে ও দেখবো যাতে কোন সমস্যাটা হয়েছে। মেম্বার সাহেবকে জানিয়েছেন, তিনি বলেছে তিনি খোদাই করে দেখবে হয়তো কোথায় কোনো ঝামেলা হয়েছে কিনা। হ্যাঁ। সেটাই। আচ্ছা, তো স্মৃতি, আপনার এখন বর্তমান বয়স কত বোন, একটু বলবেন? 19 বছর। 19 বছর বয়স। আচ্ছা, আপনি কি করেন এখন? আমি এখন লেখাপড়া করতেছি। কোন ক্লাসে? আলিম। আলিম। আচ্ছা, মানে মাদ্রাসা লাইনে লেখাপড়া করছেন? হ্যাঁ, পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী। আলিম পরীক্ষার্থী। আচ্ছা বোন, আপনার স্বপ্ন কি? আমি লেখাপড়া করে একটা চাকরি করব, এটা আমার স্বপ্ন। আর আমার বাপ মা, মানে পরিবারের সবার স্বপ্ন যাতে আমি একটা চাকরি করব, আর আরো লেখাপড়া মানে উন্নত, আরো লেখাপড়া করতে চাই, মানে ভার্সিটিতে পড়তে চাই, এরকম সবার স্বপ্ন আছে, আমারও আছে। আচ্ছা, আপনি ভার্সিটিতে পড়তে চান বা একটা ভালো একটা জব করতে চান, ঠিক আছে। তো এটা হতো আপনার মনের আবেগ, আপনি ভালো একটা জব করতে চান। আচ্ছা বোন, আপনার আমাদের নজরে পর্যন্ত পড়েনি যাদের একদম দুটি পা নেই, তারা যে জব করছে আমাদের নজরে পড়েনি। তো আপনার ইচ্ছাটা পূরণ হোক, সেটাই চাইবো। কিন্তু আপনি কি জব যদি আপনি ইনশাল্লাহ পেয়ে যান, তাহলে আপনি কিভাবে যাতায়াত করবেন? আপনার তো একজন সঙ্গী প্রয়োজন হবে, বা আপনি এভাবে হাতে হেঁটে হেঁটে তো আপনি যেতে পারবেন না, আপনার একটা হুইল চেয়ারের প্রয়োজন হবে। তো এই ব্যাপারে আমাকে কিছু বলবেন আপনি? মানে আমি পা লাগাইতে চাই, এটা মানে আমার একটা কাকা আছে, ও মানে মাদ্রাস আলাপ করছিল, বলছে যাতে অনেক টাকা লাগবো, কিন্তু এর জন্য মানে কিছু করতে পারতেছি না। মানে আপনি চাচ্ছেন এই কৃত্রিম পাও ব্যবহার করে আপনি স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, সেই কৃত্রিম পাটা কি আপনি লাগাতে পারবেন, বা সেটা কি সম্ভব হবে? হ্যাঁ, মানে লাগাতে তো চাই, কিন্তু অনেক টাকা লাগে, এর জন্য সম্ভব হইতেছে না। আমি ডিসির কাছেও মানে বলছিলাম যাতে আমার পা লাগাতে হবো, ডিসি ডেকে নিয়েছিল যাতে পায়ের বিষয়ে, তারপরে চাকরির বিষয়ে এইসব মানে দেখাও করছিলাম ডিসির সাথে। আচ্ছা আচ্ছা, তো কত টাকা লাগে আপনার পাটা যদি আপনি দুটি পা লাগাতে চান? 8-9 লাখ টাকা লাগে। আচ্ছা, ডিসি মহোদয়ের কাছে যখন গিয়েছিলেন তখন তিনি আপনাকে কি কোনো আশ্বস্ত করেছে? হ্যাঁ, বলছে যাতে এখন আপনারা যান, পরে আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায়। আপনি কি কোনো লিখিত পেপারস জমা দিয়েছেন, নাকি আপনি মৌখিক? মুখে একদম দেখা সরাসরি শুধু সাক্ষাৎকারে মৌখিক ভাবে আপনি আপনার বিষয়টা জানিয়েছেন। আর এই যে পা লাগানোর বিষয়টা, এখানে কত টাকা লাগতে পারে বা কি? বলছে যাতে 8-9 লাখ টাকা লাগে। 8-9 লাখ টাকা লাগবে। হ্যাঁ। সেই অর্থ আপনার পরিবারের বা আপনার ভাইদের আছে? না, ওটা আমাদের মানে ফ্যামিলি থেকে কারো নাই। সেই অর্থ নেই আপনাদের? হ্যাঁ। তাহলে কি আপনার স্বপ্ন পূরণ হবে না? বোধহয় হবে না, মানে আর যদি সবাই আমার পাশে দেয় তাহলে হইতে পারে। আচ্ছা, আপনার পাশে কি আপনি কাউকে চাচ্ছেন যারা সমাজে বিত্তবান আছে, যারা অসহায় মানুষদেরকে বা অসহায় নারীদেরকে বা প্রতিবন্ধী যারা আছে, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী যারা আছে, তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করে, তাদেরকে কি আপনার পাশে চাচ্ছেন? হ্যাঁ, চাচ্ছি। আমার ভাইয়াও তো মানে কৃষিকাজ করে মানে লেখাপড়ার খরচ দিতে পারে না, আর আমার মানে
এডমিশন করব, মানে ভর্তি হইব, ওইখানেও তো ভাইয়ার পক্ষে সম্ভব না, অনেক টাকা লাগবো। আর মানে এত আয় পর্যন্ত পড়তেছি, মানে খুব কষ্ট করে লেখাপড়া করতেছি, কিন্তু কখনো মানে ভাইয়া বুঝতেও দেয় নাই। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনার সেই আহ্বানগুলো একটু আমাদেরকে বলুন। আপনার পাশে যারা দয়াবান বা দয়ালু, আপনার পাশে যারা দাঁড়াবে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলুন। হ্যাঁ অবশ্যই, মানে যারা আমার পাশে থাকবো সব দিক দিয়ে যেন সহযোগিতা করে, আর ওদেরও যেন আল্লাহ খুব ভালো রাখে, যারা আমার পাশে থাকবো। আর আরেকটি বিষয় বোন, আমি একটু আপনার কাছ থেকে জানবো, আপনার তো 19 বছর হয়েছে বয়স। আচ্ছা, আপনার কি বিয়ে শাদীর প্রস্তাব আসে কিনা, বা আপনি কি বিয়ে শাদী বসতে পারবেন কিনা, একটু ক্লিয়ার করবেন? সেটা আমি জানি না, মানে বিয়ে শাদী ব্যাপার আসে কিনা ভাইয়া জানে, এখন আমার কাছে বলে না, কারণ আমি লেখাপড়া করতেছি। আর ভাইয়ার বলে যাতে আমি আগে চাকরি করব, তারপরে বিয়ে শাদীর চিন্তা, এর আগে না। আমার কথাটা হচ্ছে, আপনি বলেছি বিয়ে শাদী বসতে পারবেন কিনা, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার দুটি পা নেই, মানুষ আপনাকে নিয়ে ব্যঙ্গ করতে পারবে, সরাসরি কেউ বিয়ে করবে কিনা, সেই জন্য আমি বলেছি আপনি কি বিয়ে বসতে পারবেন কিনা। কারণ এই ধরনের প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে অনেক সময় মানুষ ব্যঙ্গ করে। আমার কথাটা বুঝতে পেরেছেন বোন? আচ্ছা, আপনি যখন রাস্তাঘাটে হাঁটেন, আপনার অনেক বান্ধবীরাও তো আছে আপনার বয়সের, তাদের দুটি পা আছে, তো তাদেরকে দেখে আপনার কি বিন্দু পরিমাণ কখনো কোনো কষ্ট হয়? হ্যাঁ হয়, একটু একটু তো হইবই। যখন কষ্টটা হয় তখন আপনি কি করেন? তখন মানে কিছু করি না, খুব কষ্ট হয়, আর মানে সবার সাথে শেয়ার করি, তারাও মানে খুব ভালো বোঝায়, যাতে আল্লাহ যেরকম দিচ্ছে ওইরকম মানে শুকরিয়া আদায় করো। আর মানুষ তো অনেক কষ্ট করে মানে করতেছে, আর আমি অনেক শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। আমি তো আরো অনেক দেখছি যাতে অনেক খুব কষ্টে চলাফেরা করতেছে, আর আমি অনেক খুব ভালোভাবে চলাফেরা করতেছি। আচ্ছা ঠিক আছে বোন, আপনি ভালো থাকবেন। আর কিছু বলার আছে আপনার? না, আর কিছু বলা নাই। তো ঠিক আছে বোন, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা স্মৃতির জীবনের গল্প শুনলেন, এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সহযোগিতা এবং সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন স্মৃতির জন্য। যদি এই বোনটিকে একটু সাহায্য বা সহযোগিতা করেন, তাহলে এই ভিডিওটা করে আমাদের সার্থকতা। দর্শক, আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন। তো দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।